আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী অথবা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য। কারণ 2026 সালে তোমাদের জন্য উপবৃত্তি সংক্রান্ত একটি সরকারি নির্দেশনা প্রকাশ করা হয়েছে। যদি আমরা এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে বিস্তারিত দেখি, এই নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে 2026 সালের ষষ্ঠ শ্রেণী, 2026 সালের নবম শ্রেণী এবং 2025-26 শিক্ষাবর্ষে, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা 2025 সালে এসএসসি পরীক্ষায় পাশ করে এখন একাদশ শ্রেণীতে অধ্যয়নরত, তারা এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি জানতে পারবে কারা এই উপবৃত্তির জন্য যোগ্য। আবেদনের জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করতে হবে। ভিডিওর মাঝখানে আমি তোমাদের জন্য এমন একটি টেকনিক শিখিয়ে দিব যার মাধ্যমে তুমি অবশ্যই এই শিক্ষাবৃত্তি পেতে পারো। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, এই শিক্ষাবৃত্তির আবেদন সবাই করতে পারবে, এখানে রেজাল্ট কোনো ব্যাপার না। তো কথা না বাড়িয়ে চলো মূল আলোচনা শুরু করি। সরকারি বিজ্ঞপ্তিতে এখানে বলে দিয়েছে 2026 সালের ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী এবং 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ও আলিম প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট হতে নির্ধারিত ফর্মে উপবৃত্তির জন্য আবেদন সংগ্রহপূর্বক প্রক্রিয়াকরণ। তার মানে হচ্ছে সরকার তোমাকে যে ফর্ম পূরণ করতে বলবে, তোমাকে সেই ফর্মই পূরণ করতে হবে, তুমি অন্য কোনো ফর্ম পূরণ করতে পারবে না। এরপরে আমরা যদি দেখি, এখানে লিখে দিয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2026 সালের ষষ্ঠ, নবম এবং একাদশ ও আলিম প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদনের তথ্য HSP MIS সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি ও প্রক্রিয়াকরণের লক্ষ্যে নির্ধারিত ফর্মে তথ্যাদি শিক্ষার্থী হতে অগ্রিম সংগ্রহ করা বিশেষ প্রয়োজন। তার মানে তোমাকে এই ফর্মটা সংগ্রহ করে পূরণ করতে হবে এবং তোমার শিক্ষা প্রতিষ্ঠানে এটা জমা দিতে হবে। তারপর তোমার শিক্ষা প্রতিষ্ঠান এই তথ্যগুলো দিয়ে তোমার আবেদন সম্পূর্ণ করবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান আরো কিছু কাজ করবে, তোমার এই আবেদন তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করবে। তারপর তোমার আবেদনের সকল তথ্য সঠিক হলে তোমার শিক্ষা প্রতিষ্ঠান সরকারের এই ওয়েবসাইটে ঢুকে তারা তোমার হয়ে আবেদন সম্পূর্ণ করে দিবে। তবে তোমাকে অবশ্যই আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এবং নিজ হাতে পূর্ণ করতে হবে। আবেদন ফর্মের ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকেও ডাউনলোড করতে পারবে। আবার চাইলে তোমরা এই ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে। তারপরে আমরা যদি খেয়াল করি, 3 নম্বরে বলে দিয়েছে বর্ণিত অবস্থায় উপবৃত্তি প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার প্রক্রিয়াটি স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠু ও নির্বিঘ্ন করার জন্য নির্ধারিত আবেদন ফর্ম অনুযায়ী তথ্য আগামী 22/02/2026 তারিখের মধ্যে সংগ্রহ করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে পূর্ণগঠিত আবেদনপত্র যাচাই বাছাই কমিটিতে উপস্থাপন এবং কমিটির কর্মপরিধি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। আসলে এই শিক্ষাবৃত্তিটা প্রত্যেক প্রতিষ্ঠান থেকেই প্রত্যেক ক্লাসের বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী এই শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত হবে। আর এই নির্বাচনটা তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো ওই প্রতিষ্ঠানের কমিটি অথবা শিক্ষক এরা নির্ধারণ করে দিবে। তারপর নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য সরকারের কাছে প্রেরণ করা হবে। এখন আমরা দেখি কিভাবে আবেদন ফর্ম পূরণ করব। এখানে তুমি তোমার ছবি স্ট্যাপল করে দিবে, অবশ্যই সেটি পাসপোর্ট সাইজের ছবি হতে হবে। ভর্তির শিক্ষাবর্ষ অথবা সেশন, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো তারা শিক্ষাবর্ষ লিখবে 2025-26। অনুরূপভাবে যারা ষষ্ঠ শ্রেণী অথবা নবম শ্রেণীতে পড়ো তারাও তাদের শিক্ষাবর্ষটা এখানে লিখে ফেলবে। এবার আসি রেজিস্ট্রেশন নাম্বারে। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার আছে যেটা তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার সময় পেয়েছিলে, তোমরা সেটা এই ঘরে লিখে দিবে। আর যারা ষষ্ঠ শ্রেণী অথবা নবম শ্রেণীতে তারা এই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে। এই ঘরে তুমি বর্তমানে যে শ্রেণীতে পড়াশোনা করছো সেটা লিখে দিবে, অবশ্যই বাংলাতে লিখে দিবে। এই ঘরে তুমি তোমার জন্ম সনদ নম্বর লিখে দিবে। জন্ম সনদ লেখার সময় তুমি অবশ্যই খেয়াল করবে তোমার জন্ম সনদটি অনলাইন করা আছে কিনা। যদি না থাকে তাহলে ইউনিয়ন পরিষদ বা যথোপযুক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইন করে নিবে, তারপর বসাবে। এই ঘরে শিক্ষার্থী তুমি তোমার জন্ম তারিখ লিখে দিবে। এখানে তুমি তোমার নাম লিখবে, এই ঘরে তুমি তোমার ইংরেজিতে নাম লিখবে। শিক্ষার্থী জেন্ডার টিক চিহ্ন দিন, তুমি যদি ছেলে হও তাহলে এই ঘরে টিক চিহ্ন দেবে, তুমি যদি মেয়ে হও তাহলে এই ঘরে টিক চিহ্ন দেবে। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রেও এই শিক্ষাবৃত্তির আবেদন করার সুযোগ রয়েছে, তারা এই ঘরে টিক চিহ্ন দিতে পারবে। অর্থাৎ তোমরা এরকম ভাবে টিক চিহ্ন দেবে। শিক্ষার্থীর জন্মস্থান, এখানে তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেই জেলার নাম লিখে দিবে।
এখানে তুমি তোমার ধর্ম লিখে দিবে। অবশ্যই এই তথ্যগুলো তুমি বাংলাতে পূরণ করবে। তোমার পিতার তথ্য এই ঘরে দিবে, অর্থাৎ তোমার পিতার এনআইডি নাম্বার এই ঘরে অন্তর্ভুক্ত করবে। তোমার পিতার জন্ম তারিখ এই ঘরে লিখে ফেলবে। তোমার পিতার নাম বাংলাতে এই ঘরে লিখে ফেলবে। তোমার পিতার নাম ইংরেজিতে এই ঘরে লিখে ফেলবে। এবার আসি মাতার তথ্য। এখানে তুমি তোমার মায়ের এনআইডি নাম্বার দিবে। এই ঘরে তুমি তোমার মাতার জন্ম তারিখ লিখে দিবে। এই ঘরে তুমি তোমার মায়ের বাংলা নাম লিখে দিবে। এই ঘরে তুমি তোমার মাতার ইংরেজি নাম লিখে দিবে। অভিভাবকের তথ্য, তোমার অভিভাবককে, যদি তোমার অভিভাবক পিতা হয় তাহলে এই ঘরে টিক চিহ্ন দিবে। যদি তোমার অভিভাবক মাতা হয় তাহলে এই ঘরে টিক চিহ্ন দিবে। তবে তোমার অভিভাবক বা পিতা মাতা যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে তুমি আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানিকে অভিভাবক করতে পারবে। সেক্ষেত্রে এইখানে টিক চিহ্ন দিতে হবে। এখানে শিক্ষার্থীর অভিভাবকের স্বাক্ষর অথবা টিপসই দিবে। এখানে আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর থাকবে। এই ঘরটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি অভিভাবক হিসাবে যাকে নির্বাচন করেছো তার তথ্য এই ঘরে দিতে হবে। এখানে তুমি তোমার অভিভাবকের এনআইডি নাম্বার লিখবে, তার জন্ম তারিখ এই ঘরে লিখবে, তার নাম বাংলাতে এই ঘরে লিখবে, তার নাম ইংরেজিতে এই ঘরে লিখবে, তার মোবাইল নাম্বার এই ঘরে লিখবে এবং তার পেশা এই ঘরে লিখে দিবে। এই শিক্ষাবৃত্তি বা উপবৃত্তির টাকা তুমি কোন মাধ্যমে নিতে চাও সেই ইনফরমেশন এখানে দিতে হবে। তুমি যদি তোমার বাবার তথ্য ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে থাকো সেক্ষেত্রে এই ঘরগুলোতে টিক দিতে হবে। বাবা হলে বাবার ঘরে টিক দিবে, মাতা হলে মায়ের ঘরে টিক দিবে এবং তুমি যদি নিজেই অ্যাকাউন্ট খুলে থাকো তাহলে এই ঘরে টিক চিহ্ন দিবে। তুমি কোন মাধ্যমে টাকা নিতে চাও, ব্যাংকের মাধ্যমে নাকি এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে নাকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, সেক্ষেত্রে এই তিনটার মধ্যে তুমি যে মাধ্যমে নিতে চাও সেই ঘরে টিক চিহ্ন দিবে। তবে আমি বলবো তোমরা অবশ্যই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এইটা সিলেক্ট করো, তাহলে তোমাদের এই উপবৃত্তির টাকাটা রিসিভ করতে অনেক সুবিধা হবে। তুমি যদি ব্যাংকের মাধ্যমে নিতে চাও তাহলে ব্যাংকের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। ব্যাংকের নাম লিখতে হবে, শাখার নাম লিখতে হবে, অ্যাকাউন্টধারীর নাম লিখতে হবে, মানে যার নামে অ্যাকাউন্ট খোলা তার নাম লিখতে হবে। এই ঘরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। অনুরূপভাবে এই ঘরগুলো ফিল আপ করবে। আর তুমি যদি মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করো তাহলে মোবাইল ব্যাংকিং এর নাম লিখবে এখানে। তুমি বিকাশের মাধ্যমে টাকা নিতে চাও, তুমি নগদের মাধ্যমে টাকা নিতে চাও, অথবা তুমি রকেট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে চাও, সেই ইনফরমেশনটা এখানে ব্যবহার করতে হবে বা তার নাম লিখতে হবে। এই ঘরে তোমার অভিভাবকের এনআইডি দিয়ে অথবা তোমার নিজের এনআইডি দিয়ে তুমি যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছো সেই এনআইডি নাম্বারটা এই ঘরে লিখে দিতে হবে। লাস্ট ঘরে যার নামে অ্যাকাউন্ট খোলা তার নাম এখানে লিখে দিতে হবে। অনুরূপভাবে তোমরা এখানে অভিভাবকের স্বাক্ষর অথবা টিপসই অন্তর্ভুক্ত করবে। এখানে আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর থাকবে। এখানে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা অন্তর্ভুক্ত করতে হবে। এখানে বিভাগ লিখতে হবে। সাপোজ একজন স্টুডেন্ট রাজশাহী বিভাগের স্টুডেন্ট, সে রাজশাহী লিখবে এখানে। জেলার এখানে সে সিরাজগঞ্জ লিখতে পারে, উপজেলা চৌহালি লিখতে পারে। সে যদি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত হয় বা পৌরসভা বা সিটি কর্পোরেশন, সে ইনফরমেশনটা এখানে লিখে দিবে। ওয়ার্ডের নাম্বার লিখে দিবে। এই ঘরে সে যে গ্রামে বাস করে সেই গ্রামের নাম লিখে দিবে। শিক্ষার্থীর বর্তমান ঠিকানার ইনফরমেশন এখানে দিতে হবে। মাঝে মাঝে দেখা যায় কিছু শিক্ষার্থী বাসায় না থেকে অন্য কোনো জায়গা থেকে পড়াশোনা চালিয়ে যায়, সেক্ষেত্রে সে যেখানে অবস্থান করছে তার ইনফরমেশন এখানে দিতে হবে। বিভাগ লিখবে এখানে, সে যে জেলায় অবস্থান করছে তা লিখবে এখানে, সে যে উপজেলায় বা থানাতে অবস্থান করছে সেই ইনফরমেশন এখানে দিবে। অনুরূপভাবে ইউনিয়নের নাম লিখবে এখানে, ওয়ার্ডের নাম্বার লিখবে এখানে, সে যে গ্রামে বাস করছে সেটা লিখে দিবে এই ঘরে। এই ঘরে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তার ইনফরমেশন দিতে হবে। সেই শিক্ষা প্রতিষ্ঠানটি যে বিভাগে অবস্থিত সেই বিভাগের নাম এখানে লিখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি যে জেলায় অবস্থিত সেই জেলার নাম এখানে লিখতে হবে। এই ঘরে গ্রুপের নাম লিখতে হবে। এটা একাদশ শ্রেণী বা নবম শ্রেণীর জন্য প্রযোজ্য। তার মানে হচ্ছে সে বিজ্ঞান বিভাগ, আর্টস বিভাগ নাকি কমার্স বিভাগ সেটা এখানে লিখে দিতে হবে। তার শিক্ষা প্রতিষ্ঠানের তার ক্লাসে যদি অনেকগুলা শাখা থাকে সেই শাখার নাম এখানে লিখে দিতে হবে। শিক্ষার্থী তার শ্রেণী রোল এই ঘরে লিখে দিবে। এই ঘরে তার শিক্ষা প্রতিষ্ঠানটি যে থানাতে বা উপজেলায় অন্তর্ভুক্ত তার নাম এখানে লিখে দিতে হবে। সে বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এই ঘরে লিখে দিতে হবে। এখানে বলে দিয়েছে আবেদনকারীর পরিবারের আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য। আবেদনকারীর লেখাপড়ার খরচ কে বহন করে, পিতা, মাতা নাকি অন্য কোনো অভিভাবক? আমরা আগে জেনেছি অন্য অভিভাবক বলতে এখানে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি ইত্যাদি মানুষদের অভিভাবক হিসাবে নির্বাচিত করতে পারবো। আবেদনকারীর পিতামাতা কি জীবিত? শুধু মা জীবিত? শুধু বাবা জীবিত? কেউ জীবিত নেই? যদি জীবিত না থাকে সেক্ষেত্রে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। এখন এই প্রমাণপত্র তোমরা কোথা থেকে সংগ্রহ করবে? এই প্রমাণপত্র
সংগ্রহ করতে গেলে তোমাকে উপজেলা পরিষদে যেতে হবে এবং সেখানে যে অফিসে যোগাযোগ করলেই তোমরা এই ডকুমেন্টটা সংগ্রহ করতে পারবে। আবেদনকারীর পিতার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে নির্বাচন করে দিবে। তোমার মাতার শিক্ষাগত যোগ্যতা সেটা এখান থেকে নির্বাচন করে দিবে। আবেদনকারীর কয়জন ভাই বোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে তা এখান থেকে সিলেক্ট করে দিবে। আবেদনকারী কি অন্য কোনো উৎস থেকে শিক্ষাবৃত্তি বা উপবৃত্তি বা শিক্ষা ভাতা পাচ্ছেন কিনা, হ্যাঁ হলে হাতে টিক দিবে, না হলে নাতে টিক দিবে। আবেদনকারীর কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। তবে তুমি যদি হ্যাঁ দাও তবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। মানে এই ডকুমেন্টগুলোর সাথে তোমাকে অতিরিক্ত তুমি যে সমস্ত ডকুমেন্ট অ্যাড করতে চাচ্ছ সেগুলো স্ট্যাপল করে দিবে। আবেদনকারী কি জন্মগতভাবে বা দীর্ঘমেয়াদে কোনো রোগে ভুগছেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তবে হ্যাঁ হলে তোমাকে প্রমাণপত্র দিতে হবে। আবেদনকারীর পিতা মাতা অথবা অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাতে টিক চিহ্ন দিতে হবে। 10 নম্বরে তোমার অভিভাবক দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাতে টিক দিবে। 11 নম্বরে বলেছে আবেদনকারীর পিতামাতা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক রোগে ভুগছে কিনা সেটার ইনফরমেশন দিতে হবে। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আবেদনকারীর পিতা মাতা অথবা অভিভাবকের পেশা কি সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিবে। আবেদনকারীর পিতা মাতা অথবা অভিভাবক বিদেশে কর্মরত আছে কিনা সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে হবে। আবেদনকারীর পিতা মাতা অথবা অভিভাবকের আয়ের উৎস কোথায়, শহরে নাকি গ্রামে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ কত, 1 লক্ষ টাকার নিচে, 1 লক্ষ থেকে 2 লক্ষ, 2 লক্ষ থেকে 3 লক্ষ অথবা 3 লক্ষের অধিক। তোমার যেটা হয় সেই ঘরে তুমি টিক চিহ্ন দিবে। তোমার পরিবারের কতজন সদস্য উপার্জন করে থাকে সেই ইনফরমেশন এখান থেকে টিক চিহ্ন দিবে। তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন তা এখান থেকে নির্বাচন করে দিবে। আবেদনকারী কোন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সেটা এখান থেকে টিক চিহ্ন দিবে। তুমি যদি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হও সেক্ষেত্রে হাতে টিক চিহ্ন দিবে এবং যে ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত তুমি সেই ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম এখানে লিখে দিতে হবে। তোমার বাড়িতে কতটি কক্ষ আছে তা এখান থেকে নির্বাচন করে দিতে হবে। তোমার বসতঘর কোন ধরনের, পাকা, সেমি পাকা, টিন, কাঁচা, যেটা হয় সেটাতে টিক চিহ্ন দিবে। তোমার বাড়িতে কোন ধরনের টয়লেট আছে, পাকা, সেমি পাকা, কাঁচা, সেটা এখান থেকে টিক চিহ্ন দিবে। তোমার বাড়িতে কোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রাংশ আছে কিনা, যদি থাকে তাহলে টিক চিহ্ন দিবে, না থাকলে কোনোটি না, এই ঘরে টিক চিহ্ন দিবে। আবেদনকারীর পরিবারের খাবার পানির উৎস কি সেটা এই ঘরে নির্বাচন করে দিবে। এখানে বলেছে তোমার পিতামাতার মোট জমির পরিমাণ কত তা এই ঘর থেকে টিক চিহ্ন দিয়ে দিবে। তোমার পিতামাতা অথবা অভিভাবক কি কোনো ক্ষুদ্র ঋণ বা কিস্তি ঋণ আছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাতে টিক চিহ্ন দিবে। আবেদনকারীর পিতামাতার কোনো ধরনের কার্ড আছে কিনা, হতে পারে সেটা ভিজিটি কার্ড, ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড অথবা অন্য কোনো কার্ড। তুমি যে কার্ডেরই ইনফরমেশন বা তথ্য দাও না কেন সেক্ষেত্রে তোমাকে তার প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। আবেদনকারী কি বীর মুক্তিযোদ্ধার সন্তান, সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাতে টিক চিহ্ন দিতে হবে। তবে হ্যাঁ হলে অবশ্যই তোমাকে মুক্তিযোদ্ধার প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। এখানে অভিভাবকের স্বাক্ষর, এখানে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে। এই ঘরে তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে এবং এই ঘরে তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বার লিখে দিবে। তুমি ইন নাম্বার কোথা থেকে কালেক্ট করবে, তুমি অনলাইনে সার্চ দিবে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে। যদি আমি তোমাকে একটা ইনফরমেশন দেখাই তাহলে এভাবে লিখবে, সাপোজ আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখছি, তো আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকে পড়বা। দেখো এখানে লেখা আছে ইন নাম্বার। এভাবে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বার সংগ্রহ করতে পারবে। এই পার্টটা তোমার শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণ করবে। এই অংশে উপবৃত্তি বা শিক্ষাবৃত্তির টাকাটা তুমি যেভাবে নিতে চাচ্ছ সেই তথ্যটা আরো বিস্তারিতভাবে বলা আছে। এখানে বলে দিয়েছে জেনারেল ব্যাংকিং এর ক্ষেত্রে পিতামাতার মধ্যে যাকে অভিভাবক হিসাবে নির্বাচন করা হবে তার নামে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টধারীর নাম হিসাবে অভিভাবকের নাম দিতে হবে। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থীর নামে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থীর নিজের নাম দিতে হবে। 2 নম্বরে বলেছে পিতা ও মাতা কেউ জীবিত না থাকলে অভিভাবক হিসাবে আপন ভাই বোন, দাদা দাদি, নানা নানি ইত্যাদিকে নির্বাচন করলে শিক্ষার্থীর নিজ নামীয় অ্যাকাউন্ট হিসাবে অনলাইন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থী নিজের নাম দিবে। এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে শিক্ষার্থীর নামে অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থীর নাম লিখতে হবে অথবা পিতা মাতার মধ্যে যাকে অভিভাবক হিসাবে নির্বাচিত করা হবে তার নামে অ্যাকাউন্ট খুললে পিতা মাতার নাম অ্যাকাউন্টধারীর নাম হিসাবে লিখতে হবে। সর্বশেষ বলেছে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে পিতামাতার মধ্যে যাকে অভিভাবক হিসাবে নির্বাচন করা হবে তার এনআইডি দিয়ে সংশ্লিষ্ট সিম রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টধারীর নাম হিসাবে পিতামাতার নাম লিখতে হবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, এখন সংক্ষেপে বলি, এই উপবৃত্তি কার্যক্রমে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং তুমি যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা এই কমিটিতে যারা থাকবে তাদের কনভিন্স করতে পারো অথবা বুঝাতে পারো তোমার এই শিক্ষাবৃত্তিটা দরকার, তাহলে তুমি এই শিক্ষাবৃত্তিতে অবশ্যই নির্বাচিত হবে। কারণ প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে যাচাই বাছাই কমিটি গঠন করা হবে এবং নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য সরকারের কাছে প্রেরণ করা হবে। এই ধরনের সরকারি বৃত্তি, উপবৃত্তি ও শিক্ষা বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে।